সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে সাধনা প্রযোজিত নাটক দিলনওয়াজ। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী শামসুল আলমের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী দৃশ্যমান কাঠামো। প্রদর্শনী চলবে 18 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? মিস্টার আনিস অ্যাডমিটেড আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করবো কখন করলাম? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 9:30 থাকছে একক নাটক। এমন এক গ্রামে বিয়া করছি যে শ্বশুর বাড়ি ঢুকতে পারি না, রিক্সা যায় না। এইটা তোমার পইল্লা মাইয়া জামাই, বড় বড় মাছ খাওয়াইবা। কি হয়েছে জামাই? কারণটা মনে হয় বড়, গ্যাস করে ঢুকে গেছে। মাছ খেতে গিয়ে আমার দুলাভাইয়ের গলায় কাটা বিনছে। শান্ত করে মারে। কবিরের কাছে এসে তোমার গলার কাটা নামাই দিব। কিসের বাজেট? আমার ট্রিটমেন্টের বাজেট। টাকাটা রাখো, দেরি করো না বেশি। আব্বা দেন নাই। ও একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে না তোমার? চাচাই কইলো ফনা ডাক্তারের কাছ থেকে হোমিওপ্যাথির ওষুধ নিয়ে আসতে, এটাতে নাকি কাম হইতে পারে। বেচারা কাটার যন্ত্রণায় অস্থির, মুখ দিয়ে রক্ত পড়তেছে। এই কলায় তো বেশি থাকে না। কপাল খারাপ হইলে আব্বা সব কলার ভিতরে বিচি ঢুকে যায়। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক শাহরিয়ার রাফাত। শুভ সকাল। শুভ সকাল। শাহরিয়ার ভাই, অনেকদিন পর পেলাম আপনাকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজ তো বেশ ভালোই যাচ্ছে এখন এই সময়টাতে। কি কি কাজ করা হচ্ছে শুনি একটু। এখন একটা চলচ্চিত্রে কাজ করছি। আচ্ছা। এটার 4টা গান আছে, 4টা গান করেছি এবং সাথে এখন চলছে এটা ব্যাকগ্রাউন্ডের স্কোরের কাজ, ওটা শেষ করছে আগামী মাসে। এটা মুক্তি পাবে। বাহ, তাহলে তো বেশ বড় একটা প্রজেক্ট। একটু শুনবো ডিটেলসে কি কাজ বা কি ধরনের কাজ, গানগুলো কি ধরনের তৈরি করলেন? এইটার গান গেয়েছে কোনাল, আনিকা, লুইপা, নদী এবং আমি। মানে সবগুলো মেয়ে ভয়েস, সাথে মেল ভয়েস হচ্ছে আমার। আপনি কমন? হ্যাঁ আমি কমন। সুরকার হিসেবে আমি কমন, মিউজিক ডিরেক্টর হিসেবে আমি কমন এবং গানগুলি দিয়েছেন শেখ শাহ আলম। আচ্ছা। আর এটা অভিনয় করছে জয় চৌধুরী এবং মৌ খান। একটা পারিবারিক ড্রামা, মানে ভাই বোন কেন্দ্রিক একটা গল্প। গানগুলোতে একটু মজার, মানে 2010-13 যে ফ্লেভার ছিল মিউজিকের, ওই ফ্লেভারে কিছু গান করা হয়েছে। আচ্ছা, এই প্রজেক্ট আপনি কবে থেকে কাজ করছেন বা করতে কতদিন সময় লাগলো? এই প্রজেক্টে প্রায় আমি 6 মাস করলাম। মানে আগে তো গানগুলোর পর শুট হলো, এখন তো বিজিএম করছি প্রায় 1 মাস 20 দিন হয়ে গেল। তো আশা করি আর 10 দিনের ভিতরে হয়তো শেষ হয়ে যাবে। আচ্ছা, যারা অ্যাক্টিং করে বা যারা ডিরেকশন দেয় কোনো একটা মুভির জন্য,
তাদের ভাবনাটা একরকম থাকে যে মুভি রিলিজ হওয়ার আগে একটা চাপ বোধ করে। সেম ব্যাপারটা কি একজন মিউজিক ডিরেক্টরের ক্ষেত্রেও মানে সেম কিনা? অবশ্যই একটা মানে বড় রোল তো পালন করা হয়, অবশ্যই একটা নায়ক নায়িকার উপরে বা গল্পের উপর বা ডিরেক্টরের উপরে একটা সিনেমা যায়, কিন্তু যদি এলিমেন্ট যদি প্রপার ওয়েতে না থাকে, যে এলিমেন্টগুলো আমরা সাপ্লাই দিই অ্যাজ এ মিউজিক ডিরেক্টর বা শিল্পীরা, কারণ একটা মুভিতে গান পপুলার হয়ে গেলে কিন্তু মুভিটা পপুলার হয়ে যায়। এবং এখন এই সময় শাহরিয়ার ভাই যে আমরা দেখি না যে মুভি রিলিজ হওয়ার আগে গানগুলো রিলিজ দেওয়া হয়, এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা মানে আমরা বলি না ট্রেইলার ট্রিজার, তো গানগুলো না আসলে একটা মুভিতে কি কি গান আছে একটা টেস্ট থাকলে বা ওই মুভির আসলে টেক্সচারটা বোঝা যায়। তো সেই জায়গা থেকে আসলে গান তো আসলে মুভির প্রমোশন, অডিয়েন্সও বুঝতে পারে যে এই গানটা যেহেতু আমার টেস্টের সাথে ম্যাচ করেছে, তাহলে মুভিটাও হয়তো আমার টেস্টের সাথে ম্যাচ করবে। রাইট। আর অন্যান্য কি কি কাজ করা হলে দেখলাম তোশিবা বেগমের সাথে আপনি কাজ করেছেন। তোশিবা না, মানে আমার একটা প্রজেক্ট করছি আমি প্রায় 8 জন শিল্পী নিয়ে, প্রায় 40টা গানের মধ্যে একটা বড় প্রজেক্ট করছি। গানগুলো মোটামুটি শেষ, মিক্সের কাজ চলছে। এই বছরের সেপ্টেম্বর অক্টোবর থেকে অন ইয়ারে চলে আসবে। বেশ বড় প্রজেক্ট, একটা পরীক্ষামূলক প্রজেক্ট ছিল এবং আমার একটু ফোক জনরা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল, তো চেষ্টা করেছি আর কি। আচ্ছা, আপনার গাওয়া ডুয়েট সং একটা হচ্ছে ঐশীর সাথে এবং আরেকটি হচ্ছে আমাদের সঙ্গীত শিল্পী আখি আলমগীরের সাথে বেশ পপুলারিটি পেয়েছে। এই জন্য কি আপনার দ্বৈত গানের প্রতি একটু আগ্রহটা বেশি কিনা? অন্য একটা আর্টিস্টের সাথে গান গাইতে তো আসলেই এটা ভালো লাগে প্রথম, এবং সবচেয়ে সত্যি কথা বলতে কি যে যখন ছেলে এবং মেয়ে ভয়েসের একটা কম্বিনেশন তৈরি হয়, গানটা একটু ভালোই লাগে। তবে আমার সিঙ্গেল গান গাইতে একটু বেশি ভালো লাগে, কারণ আমার যে জনরা, সেই জনরাই আসলে সোলোতে আমার ভালোই লাগে বেশ। এখন এই সময়টা আমরা দেখছি যে ফিউশনটা খুব করা হচ্ছে, বিশেষ করে ফোক ফিউশনটা খুব বেশি দেখি। কখনো কখনো এমন হয় যে ফিউশনটা এত বেশি মাত্রাতিরিক্ত হয়ে যায় যে সেই ফোকের যে ফ্লেভারটা সেটা হয়তো আমরা পাই না। তো আপনি যখন ফিউশন করতে যান বা মিক্সিং করতে যান, গান তা তৈরি করতে যান, তখন আপনার মাথায় কি বিষয়গুলো কাজ করে? মানে আসলে যুগ থেকে মানে আজকে থেকে কালকে যেই জায়গাটায় আমি সময়টা ট্রানজিশন করছি, প্রত্যেকটা জিনিস কিন্তু নতুন আসে না, পুরান জিনিসগুলোকে নতুন বানাতে হয়। মানে যে কোনো ক্ষেত্রেই কিন্তু ভাবনা থেকে শুরু করে স্মৃতি থেকে শুরু করে সব কিছুই কিন্তু নতুন ট্রানজিশনে যায়। তো ফোক ফিউশনের ক্ষেত্রে আমি যেটা ফলো রাখি, মানে যে সুরটা যেন কখনো মোড়কের বাইরে না যায়। হ্যাঁ, একটু এদিক ওদিক হয়, কিন্তু মোড়কের বাইরে যেন না যায়। এবং ওর যে জিস্ট, যে ওর আত্মা, ওই আত্মাটা, হ্যাঁ, প্রত্যেকটা গানের একটা আত্মা থাকে, ওই সুরের একটা আত্মা, বা ওই গীতিকার সুরকার কিভাবে প্রাণ থেকে ওই গানের যে নিজস্বতা ছিল, ওটা আমি নষ্ট না করার চেষ্টা করি। আর মিউজিকের মাধ্যমে আসলে যতটুকু আপডেট করা যায়। এখন যে গানটা আসলে স্যাড, সেই গানটা যদি আমি ডান্স বিটে করি, অনেক সময় সেই ফর্মটা আসলে তখন আনম্যাচ হয়, তখনই ফিউশনটা আসলে কোলাবোরেশনে তৈরি হয়। এখানে একটা বড় রোল প্লে করে আমার কাছে মনে হয় মিউজিক ডিরেক্টরের, কারণ সে চুজ করে যে কোন কোন ইনস্ট্রুমেন্ট এখানে বাজবে। আপনি যখন কোনো মিউজিক তৈরি করেন তখন কোনটা বেশি প্রায়োরিটি পায়, কোন ধরনের ইনস্ট্রুমেন্টগুলো? আমার ক্ষেত্রে যেটা হয়, আমি একটু গিটার বেস কাজ করতে পছন্দ করি, একটু অর্কেস্ট্রা টাইপের কাজ করতে পছন্দ করি। তো আমার ইয়েতে একটু মেলো ধাঁচ। তবে এবারে যেটা করেছি, আমি একটু ট্র্যাপ ইউজ করেছি, ট্র্যাপ ফিউশন করেছি, হিপ হপ ফিউশন করেছি, কিন্তু মানে ফোকটাকে নষ্ট করিনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে মনে হচ্ছে ফোক মানে একদম একটা বাউল গাছে, তার সাথে যদি আমরা একটা অন্য মিউজিক, একটা জনরা যদি আমি অ্যাড, যেমন একটা ম্যাক্সিকান করেছি আমি, ওকে, একদম ফোকটার সাথে ফোকটাকে নষ্ট না করে ম্যাক্সিকান একটা ফ্লেভার ইউজ করেছি। দারুণ ব্যাপার। মানে আমি আমার যেই জনরাগুলো আমি জানি, আমি অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। আপনার কি নিজের এখন অন্য কোনো সঙ্গীত পরিচালকের জন্য কাজ করছেন কি না, নাকি শুধুমাত্র নিজের জন্যই কাজ করছেন নিজের গাওয়ার ক্ষেত্রে? না, আমি নিজের গাওয়ার ক্ষেত্রে কাজ করছি, বা অন্য আর্টিস্টরা কাজ করছে আমার সাথে, সব মিলে। আর অন্য পরিচালকের সাথে এখনো কোলাবোরেশন করা হয় নাই। আচ্ছা, তবে একটা প্ল্যান চলছে, হলে অবশ্যই সবাই জানে। মানে সেটা কি একটু চ্যালেঞ্জিং মনে হয় নিজে যখন আপনি সঙ্গীত পরিচালক, তখন আরেকজন সঙ্গীত পরিচালকের জন্য কাজ করাটা একটু মনে হয় চ্যালেঞ্জ? আমি মনে করি
আমার জন্য চ্যালেঞ্জ হবে, কারণ আমি মনে করি সবাই আমার চেয়ে অনেক বেটার কাজ করে। আপনার মধ্যে ওই সুফি ঘরানার যে ব্যাপারটা আমার কাছে মনে হয় সেটা থেকেই যায়, এবং এটা আপনার নিজের স্বকীয়তা, ওই জায়গাটা আপনি তৈরি করেছেন। ভালো লাগে আমার ভেতর থেকে চলে আসে। আচ্ছা, কিছুদিন আগে আপনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে যে একটি গান লিখতে বসছি কিন্তু সেটা বারবার গল্প হয়ে যাচ্ছে। এটার আসলে মূল অর্থটা কি, মানে কি বোঝাতে চেয়েছেন এটা দিয়ে? আমি তো আসলে ওইভাবে প্রফেশনাল গীতিকার না, তারপরেও নিজের জন্য মাঝে মাঝে হয় না নিজের ভিতরে কিছু কথা, নিজের জীবনের কিছু অভিজ্ঞতা, উপলব্ধি তৈরি হয়। তো আমি যা আসলে লিখতে চাই অনেক সময় লেখা হয় না, অনেক সময় অনেক কিছু সামাজিকভাবে মেনটেন করা হয়। তো আমার কাছে মনে হয় যে আমি যা লিখতে চাই তা লেখা হচ্ছিল না, কারণ গল্পটা আমি জানি। পরে কি লিখতে পেরেছেন? পরে আর লিখতে পারি নাই, কারণ অনেক সময় কাব্যিকভাবে কোনো অনেক কিছু বোঝানো যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা শুধুমাত্র উপলব্ধি করবার জন্যই ঠিক আছে। ঠিক আছে। লেখালেখি এমনি করা হচ্ছে, গান লেখালেখি আর নিজের জন্য কিছু ছোট করে লেখা হয় আর কি, অন্যের জন্য খুব একটা লেখা না, নিজের অনুভূতি থেকে কিছু লেখা আসলে তখন লেখা হয় আর কি। এখন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিটা বেশিরভাগই আসলে ডিপেন্ড করছে সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল এগুলোর উপরে। এটাতে একরকম চাপ যেমন আছে, আবার পজিটিভ সাইডটাও আছে যে খুব দ্রুত অডিয়েন্সের কাছ পর্যন্ত রিচ করা যাচ্ছে। এই জায়গাটাতে আপনার ভাবনাটা কি? কতটুকু আসলে ইতিবাচক, কতটুকু নেতিবাচক? প্রত্যেকটা মাধ্যমের কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুটোই থাকবে। তো যে খুব তাড়াতাড়ি যে পৌঁছায় এবং খুব তাড়াতাড়ি এটাকে বিল্ড আপ হয়, মানুষ শুনে এবং খুব তাড়াতাড়ি ভুলে যায়। খুব বেশি সময় স্টে করছে না। হ্যাঁ, কারণ কোনো কিছু কষ্ট করে যদি আমি অর্জন করি, কোনো কিছু কষ্ট করে যদি ওই অভিজ্ঞতাটা আমি নিজের ভিতরে নেই, তখন মনে থাকবে, স্মৃতি ভিতরে থাকবে যে না, আমি অ্যালবামটা ওই দোকান থেকে কিনেছিলাম, অ্যালবামটা আমি সংগ্রহ করব। কিন্তু আমি যখন ইউটিউবে গানটা শুনছি তখন এমনভাবে স্কিপ বাটন থাকে, ভালো লাগলো না 1 সেকেন্ডের ভিতরে 4 সেকেন্ডের ভিতরে স্কিপ হয়ে যায়, কারণ ওই সময় ওই মুহূর্তে আমি আসলে কি ভাবছি। যেমন আমরা স্ক্রলটা কিন্তু আসলে অনেক সময় বিরক্ত হয়ে করি এবং অনেক সময় দেখার জন্য করি। তো স্ক্রলের আসলে মুডের উপর ডিপেন্ড করে যে কানেক্ট করছে নাকি করছে না। তো এখন আসলে মানুষের বিভিন্ন ধরনের টাচ থাকে এবং ইন্টারন্যাশনাল সব কিছু মিলে এই আমি বাংলা গান শুনছি, সাথে হয়তো বা পরে স্ক্রলে আমি একটা হিন্দি গান শুনছি, তো মুড না মাঝে মাঝে সুইং করে। তো অনেক সময় দেখা যায় যে আমার এখন বাংলা গান শুনতে ইচ্ছা করছে, আগে যেমন যেটা ছিল যে না আমার এখন একটু বাংলা গান শুনতে ইচ্ছা করছে পুরোনো দিনের, আমি একটু শুনি, আমি ক্যাসেটটা ছেড়ে দিয়ে আমি ঘরে কাজ করছি, কিন্তু এখন স্ক্রলে কিন্তু সবসময় থাকতে হচ্ছে। তো যার কারণে গানটা মাথায় থাকছে না, মনে থাকছে না, ওই স্ক্রলের কারণে স্কিপ হয়ে যাচ্ছে। এই জায়গাটা একটা আমার কাছে মনে হয় যে একটা মার্কেটিং একটা বড় বিষয়, যে কোনো একটি গান অডিয়েন্স পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে। এবং সেখানে আমি জানি না এটা কি দুঃখজনক নাকি হতাশাজনক, সেটা হচ্ছে যারা রিলস মেকার, যারা টিকটক করছে, অনেক ক্ষেত্রে তাদের হেল্পটা প্রয়োজনীয় হয়ে দাঁড়াচ্ছে। এই বিষয়টা একটু ভাবাই কিনা? না, অবশ্যই ভাবাই। তারা তো আসলে অনেক কিছু প্রমোশন করে, ইনফ্লুয়েন্স করে এবং ট্রেন্ডের সাথে থাকে। তারা চিন্তা করে যে আসলে যেটা ট্রেন্ডিং যাচ্ছে ওই ট্রেন্ডিংটা আমি ফলো করি, কিন্তু দেখা যায় যে অনেক হয় না, অনেক সময় যে একটা ভুল জিনিস ট্রেন্ডে আসছে আমি ওইটা করলাম, ওইটা মানুষ আসলে এখন মানে শো অফে বিশ্বাসী, ও কি করছে আমাকেও করতে হবে। একবারও চিন্তা করে না যে ও কি করছে সেটা ভুল নাকি ঠিক, সেটা আমার সাথে যাচ্ছে কি যাচ্ছে না। তো আসলে এখন মানুষের ব্যক্তিত্ব রাখার চাইতে আসলে ট্রেন্ড রাখাটা আসলে সবার প্রয়োজনীয় মনে হচ্ছে। এআই নিয়ে কি ভাবছেন? এআইটা কি আমাদের জন্য ভবিষ্যতে মিউজিক ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু নিয়ে আসতে চলেছে? অবশ্যই ভালো, মানে ওই তো বললাম যে নেগেটিভ পজিটিভ দুটোই থাকবে, আপনি কিভাবে ইউজ করবেন। হ্যাঁ, আমি কি ইউজ করছি নাকি মিসইউজ করছি। তো এআই অবশ্যই একটা ভালো জিনিস, কারণ একটা মানুষের এক সময় চিন্তা করতে অনেকটা সময় লাগে, সময়টা কিন্তু একটু ইয়ে হচ্ছে। এখন আপনি এআইটা যদি প্রেজেন্ট করেন সেটা আলাদা, এআইয়ের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন যে আমার একটা আইডিয়া দরকার, আসলে এই মুহূর্তে আমার ব্রেনটা কাজ করছে না, ওই সময় আসলে মুডটা নেই, আমি তাহলে কিভাবে আমি, তখন এআই হেল্প নিলে ও তখন আপনাকে একটা গাইড করতে পারে। এখন আমার গাইড যদি মেইন হিরো হয়ে যায় তাহলে সমস্যা। এআইয়ের গাইডের দরকার, মানে সময় বাঁচাতে এআই গাইডের দরকার আছে, কিন্তু
এআইকে যদি আমি প্রেজেন্ট করে ফেলি এবং সেটা ক্রেডিট যদি নিজের নামে ট্রান্সফার করি তাহলে প্রবলেম হবে। অনেক অনেক ধন্যবাদ, আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এনটিভিকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।